বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও অর্থনৈতিক উন্নয়নে এই দেশের অনেক বড় একটি ভূমিকা রাখে শিল্প খাত। দেশের জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব, বিনিয়োগ, কর্মসংস্থান কিংবা রিজার্ভ সংকট এবং সেই সাথে আমদানির হ্রাস থেকে শুরু করে নানা রকম সংকট এসে দাঁড়ায় বা সংকটের সম্মুখীন হয় শিল্প খাতে। শিল্প খাতে নানা সংকট ও এর সমাধান নিয়ে আলোচনা করবো আজকে। প্রিয় দর্শক, আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমাদের এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করতে বা আলোচনা এগিয়ে যেতে আমাদের দুজন সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডান দিকে রয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। এরপরেই রয়েছেন মাজিদুল হক, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমি আসলে যেমনটি বলছিলাম, আমি প্রথমেই যাব জনাব মোহাম্মদ খোরশেদ আলম আপনার কাছে। যেমনটি বলছিলাম যে বাংলাদেশের শিল্প খাতে অনেকগুলো সংকট রয়েছে, আমাকে কি একটু ছোট্ট পরিসরে বলবেন যে কি কি সংকট রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশের শিল্প খাতের ভিতরে সবচেয়ে বড় খাত বস্ত্র খাত, যেটাকে বলে টেক্সটাইল। এই টেক্সটাইলে বাংলাদেশে আমাদের বিনিয়োগ হয়েছে $23 বিলিয়ন। এই খাতটি সবচেয়ে বড় খাত। $23 বিলিয়ন ভিতরে আমাদের উদ্দেশ্য দুইটি ছিল। কি জন্য এই খাতটা বড় হয়েছে আমি আপনাকে যদি বলি, 81 সন থেকে এটার উত্থান শুরু হয়। তখন শুধু গ্যাস, আমাদের দেশ গ্যাসে বাড়ছে। সস্তা গ্যাসের দাম ছিল $2.40 পার কিউবিক মিটার। তখন এই গ্যাসের মূল্য দেখে আমরা এই টেক্সটাইলকে আগায় নিয়ে গেলাম। কি কারণে? যে ভবিষ্যতে আমাদের গার্মেন্টস আরএমজি সেক্টরটা বড় হবে, এখানে আমরা এটাকে সাপোর্ট দিব। আমাদের তখনই আমরা চিন্তা করেছি যে আমরা 2020 সনে এসে আমরা $100 বিলিয়ন আমরা এক্সপোর্ট করব। এটা ছিল আমাদের চিন্তা ভাবনা নিয়ে আমরা আগে আসছি। এখন এসে আমরা দেখতেছি যে আমাদের যে সব বাধা, এখানে এখন আমাদের যতগুলো $23 বিলিয়ন যে ইনভেস্টমেন্ট হয়েছে সম্পূর্ণটাই এখন আপনার বসতে যাচ্ছে, মানে ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ সর্বপ্রথম হলো আমাদের দেখেন বিদ্যুৎ বা গ্যাস, এটার কোনো নীতিমালা নেই, সরবরাহের কোনো নিশ্চয়তা নাই। আমাদের যে মেশিনগুলা এখানে বসানো হয়েছে সবগুলো মেশিন হয়েছে ইম্পোর্টেড এবং লেটেস্ট টেকনোলজি দিয়ে। কেন? গার্মেন্টসের বিদেশি বায়াররা এসে যেন দেখে বলতে পারে আমি এখান থেকে জিনিস কিনবো, আমার তোমার র মেটেরিয়াল কোথায় থেকে আনতে হবে না। যার জন্য আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মেশিনারিজ দিয়ে এই ইন্ডাস্ট্রিগুলোকে সেট আপ করেছি। এগুলো সম্পূর্ণ ইলেকট্রনিক্সের উপরে এবং বিদ্যুৎ সাশ্রয়। এখন যখন নাকি আপনার গ্যাস বা বিদ্যুৎ চলে যায়, আমাদের অনেক স্পেয়ার পার্টস মেশিন নষ্ট হয়ে যায়। আমাদের সর্বপ্রথম দরকার ছিল নিরবিচ্ছিন্ন গ্যাস বা বিদ্যুৎ দেওয়া। এইটা বিগত আমরা ধরেন আমি অন্তপক্ষে এটার উপরে কাজ করতেছি 9 বছর যাবত। আজ পর্যন্ত একটা জিনিস আমরা বুঝাতে পারি নাই যে আমাদের নিরবিচ্ছিন্ন গ্যাস দেন, কম থাকলে কম দেন, রেশনিং করে দেন এবং একটা পলিসি দেন। পলিসিটা কীরকম হবে? যে আপনার এখানে আপনাকে আমি বিদ্যুৎ দিব, গ্যাস দিব, যেমন গ্যাসটা আপনি এই পরিমাণ দিবেন, এটা কত দিন দিবেন আমাকে একটা নিশ্চয়তা দিবেন যে আমি এটা আগামী 5 বছর দিব বা 2 বছর দিব, 1 মাস দিব, এবং মূল্যটা কত থাকবে আপনি বলে দিলেন, যেটার মূল্য আগামীতে এটা হবে। সারা বিশ্বে ইন্ডাস্ট্রিয়াল যেগুলো ডেভেলপমেন্ট হয়েছে, আমি বহু দেশে গিয়েছি, ওদের কত সিস্টেমই আছে, আপনাকে বলে দিবে আপনি এখানে ফ্যাক্টরি করবেন, হ্যাঁ 7 বছরের জন্য গ্যাসের দাম এত, বিদ্যুতের দাম এত, আপনার ট্যাক্স ফ্রি, ইনকাম ট্যাক্স দিতে হবে না, আমার র মেটেরিয়াল ইউজ করলে আরও 15% আপনি ইনসেন্টিভ পাবেন। 15% তাকে ইনসেন্টিভ দিচ্ছে। আপনি সারা বিশ্বে ঝাঁপায় পড়েন ওই দেশ থেকে এক্সপোর্ট করার জন্য। আমাদের এখানে এই ধরনের কোনো নীতিমালা আজ পর্যন্ত হলো না। এত লোকজন আসা যাওয়া করলো, এত নামি দামি লোক যাদের নাম শুনলে নাকি সারা দুনিয়া বিশ্বকাপে, কিন্তু আমরা সেই মানে কোনো আসল জিনিসটা দেখতে পেলাম না যে আমরা পেলামটা কি। তো দুঃখের বিষয় হলো আজকে আমাদের দেখেন এই যে এক্সপোর্টের যে জিনিসটা আমরা করেছিলাম $100 বিলিয়ন এক্সপোর্ট করার জন্য, সেটা আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়া আমাদের জন্য কাজ না। আমরা
আমি 52 বছর যাবত এই টেক্সটাইল লাইনে। জনাব খোরশেদ আলম, আপনি যে এক্সপোর্টের কথা বলছিলেন এই বিষয়টির একটু পরে আসবো। আপনার কথা রেশ ধরে আমি জনাব মাজিদুল হক আপনার কাছে যেতে চাই। জনাব খোরশেদ আলম যেটি গ্যাস নিয়ে কথা বলছিলেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে দেশে 1854টি প্রায় 1854টি টেক্সটাইল মিলস রয়েছে, যেখানে জনাব যেটি বলছিলেন 22 থেকে 23 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে এবং এর মধ্যে প্রায় 900টি কারখানা গ্যাস নির্ভর। গাজীপুরের কথায় যদি আমি বলি, সেখানে দেখা যাচ্ছে প্রতিদিন 600 থেকে 700 বর্গফুট গ্যাসের প্রয়োজন আছে, কিন্তু সেই ক্ষেত্রে 300 থেকে 400 বর্গফুট গ্যাস পাচ্ছে এবং কিছু কিছু সময় দেখা যাচ্ছে গ্যাসের অভাবে অনেক মিলস কারখানা বন্ধর পথে বা বন্ধ হয়ে যাচ্ছে, কর্মসংস্থানের একটা সংকট দেখা দিচ্ছে। এই সব বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে দেখছেন, কি আলোচনা করবেন? জি, খুব ধন্যবাদ ভালো একটা বিষয়ের উপর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেটা হচ্ছে যে আমি যদি এটার অর্থনৈতিক পার্সপেক্টিভ থেকেই যদি আমি এটা শুরু করি, পরে ভাই যেটা বললেন এই ভাইয়ের কথাকে আমি রিলেট করব। সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের যে শিল্প খাতটা, সেই শিল্প খাতটা মানে স্বাধীনতার পর থেকে তার গ্রোয়িং লেভেলটা কেমন সেটা আমি প্রথমে বলি। সেটা হচ্ছে শিল্প খাতের এখন তো আসলে জিডিপিতে তার অবদান 30% বেশি, 35% কাছাকাছি শিল্প খাতের অবদান। তাহলে জিডিপিতে একটা দেশের শিল্প খাতের অবদান যখন 35%-র কাছাকাছি থাকে এবং আমি যদি জিডিপির প্রেক্ষিতে এই কথাটা বলি যে আমার অর্থনীতিতে শিল্প খাতটা এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে, কন্ট্রিবিউশন রাখতেছে, সেটা এক্সপোর্ট আর্নিংস থেকে শুরু করে, সেটা ফরেন রিজার্ভ থেকে শুরু করে, সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে শুরু করে, বেকারত্ব দূর করা থেকে শুরু করে শিল্প খাত যে অবদানটা রাখছে, সেই হিসেবে মানে কম্পেয়ার টু দেয়ার কন্ট্রিবিউশন, সেই হিসাবে কি সরকার তাদের ফেভারে কোনো পলিসি করছে কিনা, তাদের ফেভারে তাদের পাশে দাঁড়িয়েছে কিনা, মানে তাদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে কিনা। আচ্ছা, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক যে সম্প্রসারণ, ইকোনমিক যে এক্সপানশন, সেই ইকোনমিক এক্সপানশন তো আমরা দেখতে পাচ্ছি কিসের মাধ্যম দিয়ে, যে পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স আছে। তাহলে পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স যখন তার সূচক 50-এর উপরে থাকে তার মানটা, তাহলে আমরা বলবো অর্থনৈতিক এক্সপানশন, অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে। কিন্তু ফেব্রুয়ারি মাসে আমরা যেটা দেখলাম যে 64 পয়েন্ট সামথিং পিএমআই ইন্ডেক্স, 64 পয়েন্ট সামথিং, এবং এর আগে ছিল কিন্তু 65 পয়েন্ট সামথিং, 1% কিন্তু কমছে ফেব্রুয়ারিতে। আচ্ছা, তাহলে অর্থনৈতিক এক্সপানশন, সম্প্রসারণ আমার কেন কমবে একটা অর্থনীতিতে, তাই না? আমার চাহিদা বাড়ছে, আমার বিশ্বের বাজারগুলো বাড়ছে, আমার বিশ্ব বাজারের চাহিদা বাড়ছে, তাহলে আমার অর্থনৈতিক মানে এক্সপানশন কেন বাড়ছে, একটা প্রশ্ন। সেই পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স তো 4টে খাত নিয়েই তারা সবসময় গবেষণা করে। সেটা হচ্ছে উৎপাদন খাত, সেটা কৃষি খাত, সেটা সেবা খাত, হ্যাঁ, তাহলে সেটা নির্মাণ খাত। তাহলে সেখানে যে পিএমআই ইন্ডেক্স যেটা বলছে, সেখানে আমরা নতুন এক্সপোর্ট বাড়াতে পারিনি। আচ্ছা, আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারিনি। এই দুর্বলতার কথাগুলো কিন্তু পিএমআই ইন্ডেক্স বারবার বলছে। আচ্ছা, বাংলাদেশের শিল্প খাতের যে শিল্প খাত ফ্রেন্ডলি যে আমরা নীতি করব, সেই নীতিটা কোথা থেকে আসতে হবে? একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে আসতে হবে, অনেক জায়গা থেকে আসবে, তার ভিতরে একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে আসবে। আপনি মুদ্রানীতি আমরা করেছি, সংকোচনমূলক মুদ্রানীতি করেছি, আমরা ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য করেছি। আমার দেশে এখন এই মুহূর্তে পলিসি রেট কত? 10%। ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, নেপাল, চীন, ভারত, তাদের পলিসি রেট কিন্তু 6%-এর নিচে স্টিল নাও। আমার থেকে আমার অভিজ্ঞ ভাই আছে, ভাই হয়তো আরো ভালো। তাহলে আমার বিজনেস কস্ট বাড়ছে, আমার বিজনেস কস্ট যেখানে বাড়ছে, তাহলে আমার শিল্প খাতে আমার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কোথায় নেমে গেছে? 5%-এর নিচে নেমে গেছে। এই অর্থ বছরের 7 মাসে কিন্তু আমার 5%-এর নিচে নেমে গেছে। তাহলে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যেখানে 5%-এর নিচে নেমে গেছে, সেখানে শিল্প খাতের যে এক্সপানশন, আমি গ্যাসের কথা পরে আসি, আমার পলিসিগত কথা যদি আমি বলি, মেইন পলিসি কোথা থেকে আসে, তাহলে শিল্প খাতের এক্সপানশন, সেখানে তো আমার মানি ইনফ্লো বাড়ছে না। তাহলে আমার এক্সপানশন কোথা থেকে আসবে? আসার কথা না। তাহলে আমি শিল্প খাতে যে জিডিপিতে 35% অবদান রাখছে, আজকে এতগুলো কর্মসংস্থান সৃষ্টি করছে, আমার দিনে দিনে কি হচ্ছে? ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, গ্যাসের কারণে ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, রাজনৈতিক অস্থিরতার কারণে ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে। আমি বিশ্বের প্রতিযোগিতার যে বাজারগুলো আছে, সেই প্রতিযোগিতামূলক বাজারের সাথে আমি টিকতে পারছি না, কম্বোডিয়ার সাথে টিকতে পারছি না, ভিয়েতনামের সাথে টিকতে পারছি না। তাহলে আমি কোথায় দাঁড়িয়ে আছি?
তাহলে আমরা কি একবারও চিন্তা করেছি যে ব্যবসায়ীদের কথা, যে আমার অর্থনীতির স্বার্থে যে আমি যে পলিসি রেট কোথায় আমি এখন রেখেছি, তাহলে বিজনেস কস্ট বাড়ছে, বিজনেস কস্ট বাড়ার কারণে তো এর প্রভাব সমস্ত দিকে চলে গেছে। এবং আমি আরেকটা কথা বলি, ঋণপত্র, এই অর্থ বছরে ঋণপত্র খোলা কমেছে 26%, আপনি অবাক হবেন। এবং ঋণপত্র নিষ্পত্তি কমেছে 28%। তাহলে ঋণপত্র খোলা যেখানে কমেছে 28%, সুতরাং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ইন্ডিকেটর দিয়ে যে তাহলে আমার শিল্প খাতের অবস্থাটা কি, কোন পর্যায়ে রয়েছে। তাহলে এরপরে যদি আমি একটু বলতে চাই যে গ্যাসের কথা আপনি বলছিলেন, আমি যদি রিলেট করতে চাই, বাংলাদেশের যে গ্যাসের যে চাহিদা সেটা হচ্ছে 4000 মিলিয়ন কিউবিক ফিট। তাহলে 4000 মিলিয়ন কিউবিক ফিটের ভিতরে আমি উৎপাদন করছি 2000। আচ্ছা, এলএনজি থেকে নিচ্ছে আমি 1000, আমার গ্যাপ আছে কত? 1000। আচ্ছা, একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে তাহলে এই যে গ্যাসের চাহিদা, তো আমাকে স্টেট লেভেল থেকেই এটা আমার এই ডিমান্ডটা আমাকে ফিল করতে হবে। তাহলে স্টেটের দায়িত্বটা কি? স্টেটের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো তো স্টেট মানে কেন পিছিয়ে রয়েছে? কারণ আমি কি গ্যাস কূপ খনন করতে কতটুকু আমি এগিয়ে আসছি? আমি কিছু চুক্তি ছিল, বিগত সরকার আমলে কিছু চুক্তি ছিল, সেই চুক্তিগুলো বাতিল করা হয়েছে, ভালো কথা। আমাকে কি করা হচ্ছে এখন, মানে গ্যাস কূপ খনন করার জন্য আমরা এখন স্ট্র্যাটেজি নিচ্ছি। তাহলে সেই কাজগুলো, সেই টেকনোলজিগুলো কোথায়? সেই কাজগুলো আমাদের কিন্তু আমাদের কোনো অগ্রগতি নেই। তাহলে আমার শিল্প খাতকে তো বাঁচাতে হবে, আমার অর্থনীতিকে বাঁচাতে হলে আমি বলছি 2041 সালে আমি উন্নত দেশে রূপান্তরিত হব। তাহলে সেখানে তো আমার তাহলে উন্নত দেশে রূপান্তরিত হতে গেলে কি আমি শিল্প খাতকে ডেড রেখে, রুগ্ন শিল্প খাতকে নিয়েই কি আমি উন্নত দেশ রূপান্তর হতে পারবো? আমি কি এলডিসি গ্রাজুয়েশন আমার চ্যালেঞ্জ রয়েছে না? সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য কি আমার শিল্প খাতকে কি বাঁচিয়ে রাখতে হবে না? তাহলে শিল্প খাতের পুরোনোটা কোথায়, ইনসেন্টিভটা কোথায় রয়েছে, এটা সরকারকে চিন্তা করতে হবে। এখানে আরেকটি কথা আছে, মানে শোনা যাচ্ছে যে আমদানি কমিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, যা অর্থনীতির জন্য হিতে বিপরীত। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এখন আমদানি এখানে তো এই মুহূর্তে এটা তো নতুন কোনো সংবাদ নয়। যখনই ডলার ক্রাইসিস হয়েছিল তখন তো বাংলাদেশ ব্যাংক কমার্শিয়াল ব্যাংক থেকে ডলার কেনা শুরু করছিল, সেটা 1-1.5 বছর আগে থেকে। সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ছিল, বিগত সরকার যখন ছিল, তখন তারা অনেক ডলার কিনেছে। তাহলে ডলার সংকট যে নিরসন করার জন্য সরকার যে বিভিন্ন ধরনের পলিসি হাতে নিয়েছে, সেই পলিসিগুলো কিন্তু আসলে কোনো পলিসি কিন্তু সফল হয় নাই। কারণ আজকে যে আমি বলবো যে শিল্প খাতের যে অবনতি, সেটাও একটা হচ্ছে যে মানে বিনিময় হারটা। কারণ 2022-এর জানুয়ারিতে বিনিময় হার ছিল 85 টাকা, হ্যাঁ, মানে 86 টাকার কাছাকাছি। আজকে বিনিময় হার আমি বলবো 123 টাকা 22 টাকা চলে আসছে। তাহলে বাংলাদেশে 2022 থেকে 2025-এর মানে আমরা বেশি বছর না, যে অর্থনীতিতে, যে দেশে বিনিময় হারের যে আপনার উঠানামাটা এত দ্রুত হয়, সেই অর্থনীতি তো আমি মনে করি সে মানে স্টেবল না। সেই অর্থনীতি তো আমি মনে করি যে ইনসেন্টিভ কেয়ার ইউনিটে রয়েছে, যেখানে বিনিময় হারের সাথে অনেক সূচকের জড়িত, অনেক অ্যাক্টিভিটিসের সাথে জড়িত বাংলাদেশে অর্থনীতিতে। তাহলে ডলারের যে কেনাবেচাটা, বাংলাদেশ ব্যাংক তো একসময় ব্যাংকগুলো থেকে ডলার কিনেছিল এবং তারা বলেছিল, তারা ইম্পোর্ট রেস্ট্রিকশন দিয়েছিল যে আপনি বিলাসজাত দ্রব্য ইম্পোর্ট করতে পারবেন না, এটা ইম্পোর্ট করতে পারবেন না, এটা তো বাংলাদেশে নতুন না, এটা হচ্ছে। কিন্তু আমার সংকটটা ছিল আসলে আইএমএফ যে শর্তটা দিয়েছে যে ডলার মার্কেটটাকে স্টেবিলাইজ করা, আপনারা বাজারের উপরে ছেড়ে দেন, এটা আরো মোর ফ্লেক্সিবল করেন, তাহলে আমরা ঋণ দিব। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। আপনাকে ধন্যবাদ। আমি অন্য একটি প্রশ্ন নিয়ে জনাব মোহাম্মদ খোরশেদ আলম আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে রপ্তানির ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য মানে একদম ভিন্ন পথে একটি চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে সুদের হার। রপ্তানিতে প্রি শিপমেন্ট খাতে ঋণের হার 8%। রপ্তানি খাতে আগে বৈদেশিক মুদ্রায় ইডিএফ থেকে 2% ইন্টারেস্টে ঋণ দেওয়া হতো। অর্থ রিজার্ভে এর যে ইয়েটা আছে, মানে যে ইয়েটা ছিল, ফান্ডটা ছিল, সেই ফান্ডটা অর্থ রিজার্ভে কিছুটা নিয়ে আসা হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে এখন ইন্টারেস্ট বাড়িয়ে 4% করা হয়েছে, অর্থাৎ প্রায় দ্বিগুণ। এই ক্ষেত্রে এমনিতেই কিন্তু বৈদেশিক বাজারে আমাদের মানে প্রতিযোগিতামূলক বাজার, এবং আমরা প্রচণ্ডভাবে এই প্রতিযোগিতাটা ফেস করছি। সেই ক্ষেত্রে এই যে এই প্রতিকূলতা, সেই ক্ষেত্রে বৈদেশিক বাজারে আমাদের অবস্থানটা কেমন হচ্ছে, বা রপ্তানি ক্ষেত্রে আমাদের অবস্থানটা কেমন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি যদি বলি একটা জিনিস, এই ইডিএফ ফান্ডটা, এটা কিন্তু করার প্রস্তাব সর্বপ্রথম আমি দিয়েছি এবং এটা আমি করেছি এটার পিছনে। আচ্ছা, যে সময় এটা ইডিএফ ফান্ডটা চালু করার জন্য এইটি প্রস্তাবটা আমার ছিল, এটা তখন বাজেটের উপরে এটা আলোচনা করে ইডিএফ ফান্ডটা চালু হয়েছে। আপনি যেটা বলেছেন
তখনকার আমাদের অবস্থা ছিল কি, আমাদের ধরেন তখন রিজার্ভ ছিল অনেক একটা বড় অ্যামাউন্টের, ধরেন প্রায় $40 বিলিয়ন। কোথায় পড়ে আছে? ইউএসএতে, ইউএসএ ব্যাংকের রিজার্ভটা পড়ে আছে ওইখানে। তখন আমরা চিন্তা করলাম যে ওইটা আমাদের তো ওখানে ফালায় রেখে লাভ নাই, যদি এইটা দিয়ে আমরা এখানে আমাদের ব্যবসায়ীদের কাছে দিতে পারি, ওখানে কিন্তু কোনো জিরো ইন্টারেস্ট। আপনি যে আমেরিকাতে ব্যাংকে রেখেছেন রিজার্ভ ফান্ডটা, সেটাতে কিন্তু কোনো ইন্টারেস্ট আসে না। আমরা বুদ্ধি দিলাম যে এটা যদি আমাদের নিজস্ব ডোমেস্টিক আমরা যারা আছি এখানে এক্সপোর্ট বা যারা করে এদের জন্য দেওয়া হলে এটা ইন্টারেস্ট 2%, 4% পর্যন্ত না ছিল। তো এটার উপরে যদি কাজ করে তাহলে আমাদের একটা ইনকাম হবে। ইন্টারেস্ট বেড়ে যাওয়াতে কিন্তু প্রোডাকশন কষ্ট বেড়ে যাচ্ছে না, এটার যে প্রোডাকশন কস্টটা এটা হলো 2%। তো এটা এখন আসল হয়েছে যে ফান্ডটা দিতে পারতেছে না, যেহেতু রিজার্ভ কমে গেছে। এখন রিজার্ভ কমে যে যাওয়ার পিছনে সেই কারণগুলো কিন্তু বাইর করা হয় না, যে কেন রিজার্ভটা কমে গেল। সেটা বিভিন্ন ধরনের, এই ব্যাপারে উনি হয়তো ভালো বলতে পারবেন, যেগুলা হয়েছে আপনার। তো এখন যে জিনিসগুলো ধরেন এই শিল্পের জন্য যেসব আমাদের সমস্যাগুলো হচ্ছে, স্যার একটা কথা বলেছেন যে গ্যাসের, এই গ্যাস সম্বন্ধে যদি আমি বলি যে গ্যাস এখানে আজকে গ্যাসের মূল্য দেখেন আপনার 2009-এ আপনার গ্যাসের রেট ছিল $4.18। এবং তখন আমাদের সরকার এই এক্সপোর্টের জন্য ইনসেন্টিভ দিতেন 25%। এটার পিছনে কারণটা ছিল কি? কারণটা ছিল কর্মসংস্থান করা। আমাদের যে লোক বসা আছে এই লোকগুলোর কর্মসংস্থান করার জন্য তখন তাড়াতাড়ি করে কর্মসংস্থান কিন্তু কিছু হয়েছিল। আস্তে আস্তে যখন নাকি আমাদের ইমপ্রুভমেন্ট হতেছিল তখন আস্তে আস্তে ইনসেন্টিভটা কমায় এনে লাস্টে এটা 5% করা হয়েছে। এখন এই ইনসেন্টিভটা যে করা হয়েছে 5%, আপনি যদি দেখেন আমরা এখনও কম্পিটিশন টিকতে পারতেছি না। পার্শ্ববর্তী দেশে ইনসেন্টিভ দিচ্ছে তারা 13% বিভিন্ন নামে, যেহেতু তারা এলডিসি করা, তারা ইনসেন্টিভ বলতে পারবে না, বিভিন্ন নাম দিয়ে একটা মিলকে সহযোগিতা করে 13% দিয়ে। তো এই প্রথমে তো তার যে আমার সঙ্গে কম্পিটিশন করার জন্য সে 13% কম হয়ে গেল, আমি কিন্তু তার সাথে তুলাইতে পারবো না। দ্বিতীয়ত সে গ্যাসের মূল্যটা যা বাড়ানো হইলো $4.18 থেকে এখন কত $31.50। এটার পিছনে দুইটা কারণ আছে। একটা হইল এই গ্যাসের যে চুরি, এইটার যে কি পরিমাণ, এখানে বলা হয় 3, 5, 8, আমি বলবো 18%। আপনি যদি এটাকে সত্যিকারে ধরেন, কাকে ধরবেন? আপনি যান গোড়াতে, আপনি যান পেট্রো বাংলা, আপনি যান তিতাসের, এদেরকে ভিতরে কারা কারা আছে এগুলোর সঙ্গে জড়িত, কোথায় বড় বড় লাইন চুরি হচ্ছে। এখানে এই যে আপনার 18% আপনি হিসাব করেন যে আপনার আমাদের এই গ্যাসের টোটাল ট্রানজ্যাকশনের কত টাকা হয়, এটা কার উপরে আসতেছে? আমার উপরে, আপনার উপরে। আপনি দেখাচ্ছেন আপনার লস হচ্ছে, লস বলে কি করতেছেন? গ্যাসের দামটা বাড়াচ্ছেন, আমার লস হচ্ছে। কিন্তু আপনি শুধু লস দেখতেছেন কিন্তু চোর ধরতেছেন না। কারণটা কি? আমাদের কথা হলো সর্বপ্রথমে চুরি বন্ধ করতে হবে। এই লাইনটা সহজ একটা বলে দিই, এই চুরির পিছনে যে আরেকটা চুরি যেটা সরকারিভাবে করতেছে সেটা হলো আপনি আমাদেরকে গ্যাসের যে মিটার আছে, এটা যে নর্মাল মিটার যেগুলো ছিল এগুলো ইবিসি মিটার বলে, যেটা আপনি ভলিউম এবং প্লাস প্রেশার দিয়ে ক্যালকুলেশন করা হয়, এই মিটারগুলো দিচ্ছেন না। আপনি বিল নিচ্ছেন আমার থেকে বেশি। কিভাবে? যেমন আমার যদি ইবিসি মিটার দেন, আপনি আমার প্রেশার ছিল 10, এখন যখনই 5 আসবে তখন 5 দিয়ে ক্যালকুলেশন করবে, ওই হিসাবে আপনি আমার কাছে বিল নেবেন। আর যাদের ইবিসি মিটার দেন নর্মাল মিটার, সেখানে বিল আসবে 1.5 গুণ। আপনি গ্যাস কম ইউজ করছেন, টাকা বেশি আসতেছে। তাইলে এইখানে যে হইল এই টাকাটা আপনার কাছে বেশি নিচ্ছেন, চুরিটা কোথায় গেছে? এটা থেকে বাদ দেন। তো এখন এত ধরনের চুরি হচ্ছে গ্যাসে, এইটা যদি আপনি চুরি বন্ধ না করেন তাহলে এই থাকার দরকার নেই। আমি কয়েকবার বলেছি, আপনি এখনই বলে যাই, এই চুরি বন্ধ করতে এখানে যারা বর্তমানে আছেন বা করতেছেন তারা পারবেন না। এই চুরি বন্ধ করতে হলে আমি বলবো পেট্রো বাংলা এবং তিতাস গ্যাসকে আজকেই এটা আপনি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন 2 বছরের জন্য। জনাব মোহাম্মদ খোরশেদ আলম, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি, আবারও ফিরবো আমাদের আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজনেস টাইমস প্রোগ্রামে। চলো ফিরবো আমরা আলোচনায়। আমি এবার যেতে চাচ্ছি মাজিদুল হক। জনাব মাজিদুল হক, আপনার কাছে যেমনটি এর আগে আলোচনায় বলছিলাম যে রপ্তানিতে প্রি শিপমেন্ট খাতের ঋণের সুদ, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা ছিল। এই বিষয়টি নিয়ে আপনি যদি ছোট্ট পরিষদ আমাদেরকে একটু বিশ্লেষিত করুন। দেখেন, যে আপনি রপ্তানি খাত নিয়ে বললেন, তাহলে আমাকে একটু বিশদভাবে একটু বলতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে রপ্তানি খাতটা, সেই রপ্তানি খাতের আমাদের দুর্বলতাগুলো আসলে কি কি।
সেটা আমি বলি। সেটা আমরা স্বাধীনতার 54 বছরেও আমরা কি আসলে রপ্তানি খাতে যে বৈচিত্র্য আনতে পেরেছি? আমরা রপ্তানি বাজারেও বৈচিত্র্য আনতে পারিনি, আমরা রপ্তানি পণ্যতেও বৈচিত্র্য আনতে পারিনি। কেন দেখেন, 2002-03 সালের দিকে কি 1-2-3 সালের দিকে বিশ্বব্যাংক বলেছিল যে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো লস কমাতে হবে। তখন বিশ্বব্যাংকের একটা শর্ত ছিল। বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী আমরা আদমজি পাটকল বন্ধ করে দিয়েছিলাম। এখন বলেন যে আদমজি পাটকল বন্ধ করা কি আমার অর্থনীতির জন্য কি এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল না ভুল সিদ্ধান্ত ছিল? সেখানে তো বেকারত্ব বেড়েছে, সমাজে হানাহানি বেড়েছে। তাহলে এই লোকগুলো আমি রিলোকেট করতে পারিনি। তাহলে হচ্ছে যে তাহলে ওই পাট এবং পাটজাত পণ্য যদি আমি রপ্তানি করতাম তাহলে আমার $10 বিলিয়ন রপ্তানি আরও বাড়তো এই মুহূর্তে। তাহলে তো সেখান থেকেও আমরা আসলে পিছিয়ে এসেছি, তাই না? তাহলে 72, 74, 75 সালের দিকে যে পণ্যগুলো আমরা রপ্তানি করতাম, আমার থেকে ভাই অভিজ্ঞ মানুষ, বয়স্ক মানুষ ভাই আরো ভালো জানে, সেই পণ্যগুলো কোথায় গেল? আমি আরএমজি সেক্টরে কেন চলে আসলাম? আপনাকে তো আমি অনলি একটা অর্থনীতিতে যখন একটা প্রোডাক্ট, আমি আরএমজির কথা বলছি না, একটা পণ্যের উপরে যখন রপ্তানির নির্ভরশীল থাকে সেই অর্থনীতি তো টেকসই না। আমি তো টেকসই অর্থনীতির উপরে কিন্তু এখনো দাঁড়িয়ে নাই। তার কারণ কি জানেন? গতকালও কিন্তু এডিবির চিফ ইকোনমিস্ট বলেছে যে আপনার অর্থনীতি অনলি আরএমজি নির্ভর কেন। এটা কিন্তু গতকালই এডিবির চিফ ইকোনমিস্ট বলেছে। আচ্ছা, তাহলে আমি আরএমজি নির্ভর অর্থনীতিতে আমি আজকে চলে আসলাম, তাহলে আমি সরকারকে বলছি আপনি ইডিএফ দেন, বিভিন্ন পলিসি সাপোর্ট দেন, আমি বলছি সরকারকে। কিন্তু একটা অর্থনীতিতে আমি এই আরএমজি খাত এখন আমি বলবো যে এখন একটা হুমকির ভিতরে আছে। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন কি বলেছে? জো বাইডেন প্রশাসন একসময় কি বলছিল জানেন? জো বাইডেন প্রশাসন বলছিল যে আপনারা যদি লেবার ল যদি ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড যদি না করতে পারেন তাহলে কিন্তু মার্কিন বিনিয়োগ পাবেন না, জো বাইডেন প্রশাসন বলেছিল। এবং 11টি শর্ত দিয়েছিল লেবার রিলেটেড। আমরা কিন্তু স্টিল আজও পর্যন্ত শ্রম সংক্রান্ত কোনো বিষয় আমরা সমাধান করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। যদিও ইউনিট সরকার বলেছে এটাকে দ্রুত করার জন্য। আচ্ছা, আমার ইউরোপিয়ান ইউনিয়ন কি বলছে? তারা তো 32টা কনভেনশন দিয়েছে, যে 32টা কনভেনশন ছাড়া আপনি জিএসপি এখন জিএসপি সুবিধা পাচ্ছেন, আপনি জিএসপি প্লাস পাবেন না। আমরা কতদূর এগিয়েছি? আমার কাছে মনে হয় না আমরা ভালো অগ্রসর হয়েছি। তাহলে আমার ইউরোপিয়ান ইউনিয়নে আমি এক্সপোর্ট করছি, আমি ইউএসএ তে এক্সপোর্ট করছি, তাহলে ইউএস এর কথা আপনাকে আমি বললাম, ইউরোপিয়ান ইউনিয়নেরও কথা বললাম। তাহলে কি আমার আরএমজি এক্সপোর্ট যে মার্কেট আছে, যে গন্তব্যগুলো আছে, সেই গন্তব্যগুলো কি আসলে টেকসই? আসলে তো টেকসই না। তাহলে আমি রপ্তানি খাতে যে বৈচিত্র্য আমি এখনো আনতে পারিনি, রপ্তানি গন্তব্য বৈচিত্র্য আনতে পারিনি, তাহলে তো আমরা অনেক ব্যর্থতার ভিতরে এখন রয়েছে এবং আমার অর্থনীতিতে কিন্তু এখনো টেকসই না। আপনি বলেছেন যে ইডিএফ এর কথা বলেছিলেন, যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে কিন্তু আসলে ইডিএফটা আসে, রপ্তানিকারকদেরকে এটা দেয়া হয়েছিল, উনি এটার সাথে জড়িত ছিল। দেখেন, দুঃখজনক হলেও সত্য যে আমরা এটা আশা করিনি। আমরা যারা অ্যানালাইসিস করি, ইডিএফ থেকে যে বিগত সরকারের আমলে যে ডলারের যে ঋণগুলো দেয়া হয়েছে রপ্তানিকারকদের, সেই ঋণও কিন্তু খেলাপি হয়েছে। জনতা ব্যাংকের অনেক ইডিএফ ঋণ খেলাপি আছে এখন, উনি অবিশ্বাস করতে পারবে না, এটা উনি বিশ্বাস করতে হবে। আচ্ছা, এখন ইডিএফ এর এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কেন কমে গেল? কারণ সরকারের ভুল সিদ্ধান্ত ছিল। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যখন 48 বিলিয়নে উত্তীর্ণ হলো, তখন সরকার কি করেছিল? বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড ক্রিয়েট করেছিল। এই ফান্ডে বাংলাদেশ বিমানকে ঋণ দিতে চেয়েছিল, এই ফান্ড দিয়ে পায়রা বন্দরকে ঋণ দিতে চেয়েছিল, এই ফান্ড ব্যবসায়ীদেরকে ঋণ দিতে চেয়েছিল। তখন আমি নিজেই ইত্তেফাক পত্রিকায় কলাম লিখলাম যে বৈদেশিক যে ফান্ড, যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এই ইউটিলাইজেশনটা যেন প্রপারলি হয়, না হলে কিন্তু বাংলাদেশ সামনের দিকে একটা ধাক্কা খাবে। সেটা ধাক্কা খেয়েছে শেষ পর্যন্ত। আমার প্রজেকশন তো সত্য হয়েছে, সরকার খেয়েছে। বললাম না যে ডলার সংকট সরকার ফেস করেছে। বাজিদুল হক, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ খোরশেদ আলম, আপনার কাছে এই ব্যাংকিং খাত নিয়ে প্রসঙ্গটা আসছিল, সেই বিষয় নিয়ে আরেকটু রপ্তানির ব্যাংকিং খাত, এই বিষয় নিয়ে যদি একটা প্রশ্ন করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রপ্তানিতে ব্যাংকিং খাতে সবচেয়ে বড় যে সংকটটি দেখা যায় ব্যাক টু ব্যাক এলসিতে দিতে বিলম্ব করে, কিংবা ওভারডিউ হলে এলসি বন্ধ করে দেয়, যার মাধ্যমে দেখা যাচ্ছে পণ্য সময় মতো পাঠানো সম্ভব হয় না। আর অনেক সময় অনেক কোম্পানি দেখা যাচ্ছে এয়ার শিপমেন্টে চলে যায়, যেটা কস্ট বেড়ে যায়। এক্ষেত্রে আপনি কি বলবেন? আমি একটু আরএমজি সম্বন্ধে একটু বলবো। হ্যাঁ, অবশ্যই। দেখেন, সারা বিশ্বে এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বহু কিছু গবেষণা করে দেখেছি, বিশ্বের যেগুলো দেশগুলা উন্নতি হয়েছে তার ভিতরে দুটা জিনিস দিয়ে। একটা হলো আপনি অস্ত্র বেচা কিনা করবেন,
ফাইটার ট্যাঙ্ক বানাবেন, অথবা আপনি শিল্প নিয়ে আসবেন আরএনজি। এখন আসছে ইলেকট্রনিক্স। আমি বললাম আরও 3-4-5 বছর আগে, যখন নাকি যারা অস্ত্র ব্যবসা করছে, ইসরায়েলের মতো দেশ, বিশ্বের ভিতরে ধনী দেশ, কি দিয়ে? তার কোনো কিছু নেই, শুধু অস্ত্র দিয়ে। আর আরএনজি দিয়ে কারা হয়েছে? চায়না। আজকে চায়নাতে যে চায়না বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, সাউথ কোরিয়া, জাপান, ভিয়েতনাম, এরা ধনী হয়েছে কী দিয়ে? তারা কিন্তু অস্ত্র দিয়ে হয় না, তাদের কিন্তু ম্যাক্সিমামই আরএনজি দিয়ে হয়েছে। কারণ হয়েছে সেটা আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে, আমি আমার দেশের প্রোডাক্ট ইউজ করব। আরএনজির অর্থ যেটা হলো মেন, কিন্তু এটার অনেক অর্থ আছে। এখন আমাদের অর্থটা হলো অন্যরকম। আরএমজিতে হলো কি, আপনি আরএমজি করবেন, আমাকে মিনিমাম 45% ভ্যালুয়েশন করতে হবে। আমরা কি করতেছি, 100 টাকার এক্সপোর্ট করতেছি, ইম্পোর্ট করতেছি কত বলতে পারবে? আমরা 90% ইম্পোর্ট করতেছি, আমাদের কিছুই নাই। অর্থনীতির যে উন্নতিটা হবে কোথায়? রাইট। আসলে কিন্তু এই পয়েন্টটা অনেকেই বলে না। রাইট। চায়নাতে এখন বর্তমানে আপনি জানেন চায়নার ভ্যালুয়েশন কত? 100 টাকা এক্সপোর্ট করলে তারা কত পায়? 78% তাদের নিজস্ব। ইন্ডিয়াতে 72, সাউথ কোরিয়াতে এখনো যান, তাদের যে টেক্সটাইল চলে গেছে, তারপরে তাদের এখন 65%। তো আমাদের কেন নাই? আমাদের কারণ হয়েছে আমাদের দুর্বলতা। আমরা শুধু বিদেশ থেকে জিনিস, কাপড়, সুতা এনে সব কিছু বানাই, শুধু মজুরিটা নিব, সেলাইটা। এটা আরএনজি না। দর্জি সেলাই করা যেটা, এটা আরএনজি না। আরএনজি হলো আপনাকে দেশে, আজকে আমাদের এটা আরএনজির উত্থান হয়েছে 1981 থেকে। এই 91 থেকে আপনি আজ পর্যন্ত ভ্যালুয়েশন করতে পারি নাই। আমাদের যে $23 বিলিয়ন মেশিন এনেছি আরএনজি, আমাদের মেশিন বন্ধ। $7 বিলিয়ন মেশিন বন্ধ, শুধু আরএনজিতে যারা আছেন, যারা গার্মেন্টস আছে, তারা লোকাল জিনিস কিনবে না। কিন্তু আমরা সবচেয়ে উন্নত মানের প্রোডাক্ট তৈরি করি বাংলাদেশে। সুতা বলেন, কাপড় বলেন, এরকম কোনো জিনিস নাই যে পার্শ্ববর্তী দেশে দিতে পারবে না। আমরা কেন? দুর্বলতার কোথায়? আমাদের এখানে যারা কান্ট্রি ম্যানেজার আছেন বা যারা বাইং হাউস আছেন, তাদের একটা ইন্টারেস্ট আছে বিদেশ থেকে কাপড় আনলে, এবং সেখানে বন্ড মিসইউজ করার জন্য পরিমাণে বেশি আনা যায়। মেন ব্যবসা তাদের কিছু ওইখানে, যে আমার কাপড় লাগবে 100 গজ, আমি 132 গজ নিয়ে আসলাম। এই 32 গজের ভিতরে আমি ওয়েস্টেজটা দিয়ে 20 গজ কাপড় বিক্রি করে দিলাম। আমাকে একভাবে আপনি আরএমজির যেটা ভ্যালুয়েশন বলে আর কি, আপনি ভ্যালুয়েশন তো করলেনই না, আরও দেশের শিল্পকে নষ্ট করার জন্য আপনি কাপড়গুলা, সুতাগুলা বাজারে বিক্রি করে দিয়ে এই মিলগুলো ধ্বংস করে দিলেন। আচ্ছা, এখন এটা শেষ হলে আপনি আমাকে কি বলতে চেয়েছিলেন, যেটা সেই প্রশ্নের উত্তর দিন। সেই প্রশ্নের উত্তরের তার আগে একটু জেনে নিই, আপনি যখন দেশীয় পণ্য নিয়ে কথা বলছিলেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেশে আরেকটি বড় সম্পদ হচ্ছে চিনি এবং পাট। হ্যাঁ, আমাদের 2023 সাল অনুযায়ী, এখনো 24-এর আমাদের সেই তথ্যটি পাওয়া যায়নি, 2023 সাল অনুযায়ী চিনি শিল্পে, চিনি আমদানিতে ব্যয় হয়েছিল $50.58 লাখ। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমাদের দুর্বলতা, আমাদের মানে সক্ষমতার অভাবটি। এখন যদিও আমি চিনির ব্যাপারে বিশেষজ্ঞ না, তবে আমি ব্যবসাটা বুঝি। ব্যবসা হইল যে আমাদের এখানে অনেকগুলো চিনি কল ছিল, এবং আমরা দেখেছি যে একসময় এই চিনি কলগুলো চালু ছিল, কিন্তু এখন বন্ধ। কি কারণে বন্ধ? আমার কি র মেটেরিয়াল নাই, নাকি অন্য কোনো কারণে বন্ধ, সেই জিনিসটা আমি বলতে পারবো না। এখন ব্যাপারটা হলো সরকারিভাবে এটার উদ্যোগটা কি, সরকার কি চাচ্ছেন, কিভাবে এর উন্নতি সম্ভব? আমি যদি বলি, নিরাময় সম্ভব। আমি যেটা যদি বলি শুনতে হয়তো খারাপ শোনা যাবে, আমি এখন বর্তমান সরকারকে বলতেছি না, ওনারা অর্থনীতিবিদ। 2-3টা জিনিস এখানে কাজ করতে হবে আপনাকে ব্রেন থাকতে হবে আপনার অর্থনীতির ব্যাপারে। বাংলাদেশে যারা আছেন ফার্স্ট ক্লাস, নাম্বার 1। কিন্তু শিল্প বান্ধব, শিল্পর চিন্তা ভাবনা করার মতো লোক এখানে নাই আমাদের বর্তমানে। আপনি দেখেন, আমি যদি বলি, আমাদের সরকার এখন বর্তমানে একজন আমাদের জনাব আশিক চৌধুরী সাহেব আসছেন বাংলাদেশে, ওনাকে ওয়েলকাম করা হয়েছে। উনি টেক্সটাইল নিয়ে এখন ইনভেস্ট করার জন্য ডাকতেছেন। আমাদের টেক্সটাইল $7 বিলিয়ন মেশিন বন্ধ, গ্যাসের জন্য বন্ধ আরও 60%। আমি চাচ্ছি আরও আসো। অর্থটা কি আমার মিলগুলো বন্ধ করা হবে ওই মিলগুলো এনে? এই প্রসঙ্গটা টেনে যদি কথা বলতে হয়, তাহলে তো একটা কথা চলে আসে, সেটি হচ্ছে আমাদের নিজেরই দেশের হচ্ছে গ্যাসের সংকট, যার কারণে আমাদের নিজেদের দেশীয় টেক্সটাইলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, 60% বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের চেষ্টা চলছে, তাহলে কি সেই ক্ষেত্রে আমাদের দেশীয় টেক্সটাইলগুলোতে কি আরো প্রভাব পড়বে কিনা? সেই জন্য আমি বললাম যে অবশ্যই প্রভাব পড়বে, এবং এটাতে ক্ষতি হবে কার জানেন?
এই যে আমাদের $23 বিলিয়ন ইনভেস্ট করা আছে, এখানে ব্যাংকের কত? ব্যাংকের হবে $16 বিলিয়ন। তাহলে ভবিষ্যৎটা কোথায়? বিদেশি বিনিয়োগকারীরা যখন আসবে তখন তার ভবিষ্যৎটা কোথায়? না, তারা এখানে পালায় যাবে। কারণ হচ্ছে আপনাকে আগে পলিসি জানতে হবে, আপনি কোনটা করবেন। আপনি এখন আনতে হবে যেটা বিদ্যুৎ লাগবে না, গ্যাস লাগবে না, সেই প্রজেক্ট নিয়ে আসেন। যেটাতে বিদ্যুৎ 1 কিলোওয়াট লাগবে সেই ইন্ডাস্ট্রি আপনি করতে পারবেন না যে পর্যন্ত আমাদের নিজস্ব স্থানীয় শিল্পকে সুরক্ষা না করে, গ্যাস বিদ্যুৎ না দিয়ে এই ইন্ডাস্ট্রিগুলো বাঁচানোর জন্য দুইটা জিনিস সরকারকে এখন করতে হবে। 1 নম্বর হলো যে কোনো ইন্ডাস্ট্রি বাংলাদেশে করবে তাকে মিনিমাম 45% ভ্যালুয়েশন করতে হবে। আমি $100 দেখাই এক্সপোর্ট করতেছি $1 বিলিয়ন। এটা হবে না। কোন কোন খাতে আসলে বিদেশি বিনিয়োগদের উৎসাহ করা উচিত? এখন একটা করা যায় যেটা হলো সোলার প্যানেল, বিদ্যুৎ খাতে যদি যেটা আপনি করতে চান এটা করতে পারেন। দ্বিতীয়ত হলো টেক্সটাইলের একটা ব্যবসা বাংলাদেশে আছে যেটা বাংলাদেশে এখনও করে নাই, ম্যানমেড ফাইবার। এই মুহূর্তে টেক্সটাইলে 72% ম্যানমেড ফাইবার মানে পলিস্টার সিনথেটিক মিক্স করতেছে তুলার দিকে কমানোর জন্য। কারণ তুলাতে পানি বেশি ব্যবহার হয় দেখে তুলা ব্যবহারটা কমায় দিচ্ছে। আজকে চায়নাতে কটন যেসব মিলগুলো আছে ম্যাক্সিমাম 25-30% বন্ধ হয়ে গেছে, তারা ম্যানমেডে চলে গেছে সিনথেটিক। পরিবেশ ভালো থাকবে, পানি খরচ কম হবে, আপনার ব্লু ওয়াটার মিসইউজ হবে না তুলা বানাতে। আপনি জানেন কিনা একটা টি শার্ট যদি তুলা থেকে আপনি ব্যবহার করা পর্যন্ত 2250 লিটার পানি ইউজ হয়, যেটা আপনি 900 দিন খেতে পারেন। এই জন্য বলা হচ্ছে যে এখন আর তুলা কম ব্যবহার করে, এটা আমাদের বাংলাদেশে নাই। এটা করতে 12 থেকে 17 হাজার কোটি টাকা লাগবে, কিন্তু ওইটাতে ভ্যালুয়েশন হবে 65%। আমরা আবারও আলোচনাটি নিয়ে ফিরবো। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আবার আলোচনায়। আবারও আমন্ত্রণ জানাচ্ছি অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। ফিরে যাব আলোচনায়। আমি এবার যেতে চাই মোহাম্মদ খোরশেদ আলম, আপনার কাছে আরও একবার আসছে এবং যে প্রশ্নটি করতে যাচ্ছি সেটি হচ্ছে শিল্প খাতের আরেকটি সংকট হচ্ছে বন্ড। এই বন্ডেড ওয়্যার হাউসের ফ্যাসিলিটিগুলো নিয়ে আমি জানতে চাইবো এবং সেই সাথে মিস ইউজে লোকাল ইন্ডাস্ট্রিতে কী ধরনের সমস্যাগুলো হচ্ছে। ধন্যবাদ আপনাকে। বন্ডেজ মিস ইউজটা এরকম হচ্ছে যে আমি ধরেন আমার RNG বা আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আমি কি করেছি এটার জন্য কাপড় নিয়ে আসছি, আমি গার্মেন্টস এক্সপোর্ট করব। এখন এখানে দেখা গেছে যে আপনার হয়তো কাপড়টা বানাতে, সুতার থেকে কাপড় বানাতে ওয়েস্টেজ হচ্ছে 9 থেকে 12%। আপনারা এটা কি করেছেন, এটা 32% নিয়ে গেছেন, সরকার কাছ থেকে অনুমোদন নিয়েছেন যে আমি 32% লাগবে, আসলে লাগবে 12% ম্যাক্সিমাম। এখন এই যে 20% নিয়ে আসতেছেন, এই 20% কাপড়টা চলে যাচ্ছে বাজারে, এবং সেটাও বাজারে যাচ্ছে কিভাবে, সেই লাইসেন্সগুলো বিক্রি করা হচ্ছে। এই 20%-এর কাপড়টা ইসলামপুরের পার্টিকে দেওয়া হচ্ছে, সুতার ব্যাপারে নারায়ণগঞ্জের পার্টিকে দেওয়া হচ্ছে, তারা গিয়ে ওইখানে 20%-এর জায়গায় 40% নিয়ে আসতেছে, ওই টাকা দিয়ে বাকিটা তারা হুন্ডির মাধ্যমে টাকা পাচার করতেছে। আইসা এগুলা বাজারে ডিউটি ফ্রি। এবং আপনি জানেন যে চায়নার যে কস্টিং হবে আমার দেশে তো আমি সেই কস্টিং করতে পারবো না, পার্শ্ববর্তী দেশের কস্টিং আমারটা এক হবে না, কারণ তার নিজস্ব তুলা, আমাকে তুলা আনতে হয়, ডাইস কেমিক্যালকে আনতে হয়, আমাকে তো বাংলাদেশে সুরক্ষা করে। এইটার জন্য আমাদের যে আছে আপনার এই আমাদের যে কী বলে এনবিআরকে এখন এটা কাজ নিতে হবে যে বন্ড মিসইউজ যাতে কেউ করতে না পারে, এটাকে টোটালি মনিটরিং করতে হবে স্ট্রংলি। যেটি আনুক, আমাকে 32% দিয়েছেন, আমি কি 32% ইউটিলাইজ করেছি কিনা, করলে আপত্তি নেই। এখান থেকে 1 গজ কাপড়ও বাইরে যেতে পারবে না, 1 গজ সুতাও বাইরে যেতে পারবে না। এগুলো দিয়ে আমাদের এই মিলগুলোকে ধ্বংস হয়ে গেছে আপনার। এবং সরকারের আমি যদি বলি যে মনে করেন যে বিলিয়ন US ডলারের রাজস্ব হারাচ্ছে এই বন্ড মিসইউজের জন্য, এবং আমাদের দেশীয় শিল্প নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই বন্ডকে মনিটরিং করতে হবে। ধন্যবাদ জনাব খোরশেদ আলম আপনাকে। আমি এবার যাচ্ছি মাজিদুল হক আপনার কাছে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে, আমি কিছুক্ষণ আগেই কিন্তু বলছিলাম রপ্তানিতে এলসি একটি ব্যাংকিং খাত একটি অনেক বড় সংকট, সেখানে ব্যাক টু ব্যাক এলসি পাওয়াটা অনেক সময়ের ব্যাপার হয়ে যাচ্ছে। সেই সাথে হচ্ছে ওভারডিউর একটি বিষয় থাকে, এলসি অনেকটা বন্ধই হয়ে যায় ওভারডিউ হয়ে গেলে। সেই সাথে আপনি আমাদেরকে বলবেন, আমরা যদি একদম শেষের পথে এই জন্য জানতে চাচ্ছি, শিল্প বাঁচিয়ে রাখার জন্য ব্যাংকিং খাত এবং কর কাঠামো কি ভূমিকা রাখতে পারে? দেখেন, শিল্প খাতকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের ব্যাংকিং খাত অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হবে, এবং করেও আসছে, তারা যে চেষ্টা করছে না তাও না। এবং
এটার জন্য পলিসি, এই পলিসিটা আসতে হবে সেন্ট্রাল ব্যাংক থেকেই, মানে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি পলিসিগুলো সেন্ট্রাল ব্যাংক থেকে আসতে হবে, মিনিস্ট্রি অফ কমার্স থেকে আসতে হবে, এনবিআর থেকে আসতে হবে। তার কারণ হচ্ছে যে দেখেন যে ব্যাংকিং খাতে আজকে খেলাপি ঋণ 3,50,000 কোটি টাকা, যদি ডিসেম্বর 2024 সাল থেকে পর্যন্ত করি, তাহলে এই যে খেলাপি ঋণের হওয়ার কারণে তো এখন মানি ইনফ্লো, এখন আর ক্রেডিট গ্রোথ বাড়তেছে না। কারণ ক্রেডিট কোথা থেকে দিবে? কারণ এই কয় মাসে, এই অর্থ বছরের এই প্রতি মাসে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কমার্শিয়াল ব্যাংকে 1,82,000 কোটি টাকা প্রতি মাসে লিকুইডিটি সাপোর্ট দিতে হয়েছে কমার্শিয়াল ব্যাংকগুলোতে। তাহলে কমার্শিয়াল ব্যাংকগুলো কিভাবে তাহলে লোকাল ইন্ডাস্ট্রিকে সে ক্রেডিট সাপোর্ট দিবে? সে তো ক্রেডিট সাপোর্ট দিতে পারবে না, তখন ওভারডিউ হয়ে যাচ্ছে। এবং সরকারের যে ব্যাংক বোরোয়িং আস্তে আস্তে বাড়ছে, কারণ সরকার যদি কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমে যাবে, শিল্প খাতে সে ঋণ দিতে পারবে না। আবার সরকার যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে ইনফ্লেশন বেড়ে যাবে। সুতরাং সরকারকে একটা ভারসাম্য, একটা আচরণ করতে হয়। আর আপনি রাজস্ব খাতকে বলছেন, আপনি কর কাঠামো, হ্যাঁ কর কাঠামো কিন্তু একটা ফ্রেন্ডলি কর কাঠামো হতে হবে, শিল্প খাতের কর কাঠামো ফ্রেন্ডলি কর কাঠামো হতে হবে। তবে একটা জিনিস আমি ব্যবসায়ীদেরকে বলতে চাই যে বাংলাদেশের কর টু জিডিপি রেশিও অনেক কম, বিশ্বের ভিতরে একদম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কর কাঠামো উন্নত করার জন্য ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে, এবং কর অব্যাহতি থেকে আমাদেরকে যেন ব্যবসায়ীরা যেন আর কর অব্যাহতি না চাই, যেটা IMF বারবার বলছে যে বাংলাদেশ কর অব্যাহতির একটা দেশ হয়ে গেছে, অন অফ দা কর অব্যাহতি। সুতরাং কর অব্যাহতিকে সামাল দিয়ে একটা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি কর কাঠামো আমরা এনবিআর এর কাছ থেকে আমরা আশা করি, অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে আশা করি, এবং এক্সপোর্ট পলিসি, ইম্পোর্ট পলিসি অর্ডার এবং যে বিনিয়োগ সংক্রান্ত যে নীতিগুলো সেটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড হতে হবে। কারণ আমি 120 ধরনের ডকুমেন্ট চাবো না, আমি একটা পেজের মাধ্যম দিয়ে এই জন্য তারা বিনিয়োগ করতে পারে সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাজিদুল হক, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ খোরশেদ আলম আপনাকে, আপনার দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এবং আয়োজন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং নতুন কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে।